আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার মার্চেন্টাইজ অপারেশন থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা একেবারে সহজে আলোচনা করে বোঝাতে চাই। সময় যাতে কম লাগে এই জন্য আমি লিখে রেখেছি। তো বেসিকটা বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হবে ইনশাআল্লাহ। এই অধ্যায় থেকে পরীক্ষায় 2 ধরনের ম্যাথ থাকে। একটা হচ্ছে জার্নাল, আরেকটা হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, মানে মজুত পণ্য হিসাব রাখার জন্য যে নিয়মগুলো আছে এক এক করে আলোচনা করছি। জার্নাল অর্থাৎ জাবেদা দাখিলা। যে কোনো ব্যবসার হিসাব রাখার জন্য আমরা জানি আগে লেনদেন চিহ্নিত করা হয়, তারপর ওই লেনদেনকে জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, এরকম চক্র আকারে হিসাবটা রাখা হয়। এই যে জাবেদা দাখিলা তৈরি করা হয় এটা 2টা পদ্ধতিতে। একটা হচ্ছে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুত পদ্ধতি, আরেকটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, নিত্য মজুত পদ্ধতি। এখন কালান্তিক মজুত পদ্ধতি কোনটা, নিত্য মজুত পদ্ধতি কোনটা, সেটাও আমাদের বুঝতে হবে। 1 মাস পর বা নির্দিষ্ট সময় পর যে হিসাবটা করা হয় সেটাই পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুত পদ্ধতি। আর যেই পদ্ধতিতে মজুত পণ্যের প্রতিদিনের হিসাব প্রতিদিন রাখা হয় এটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। এখন পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুত পদ্ধতিতে সাধারণ জাবেদা দাখিলা তৈরি করার নিয়ম অলরেডি তোমরা জানো। কিভাবে? চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসে যেই নিয়মে তোমরা যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার নিয়ম জেনেছো সেটাই হচ্ছে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুত পদ্ধতি। এখন আজকের ক্লাসে একেবারে সহজে বুঝতে পারবে নিত্য মজুত পদ্ধতি বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দাখিলা লিপিবদ্ধ করার নিয়মটা তাহলে কি। আচ্ছা, এখানে ক্রয় সংক্রান্ত হিসাবসমূহ মানে ক্রয়ের সাথে সম্পর্কিত যে হিসাব, পারচেজ ক্রয়, পারচেজ রিটার্ন, ক্রয় ফেরত, পারচেজ ডিসকাউন্ট, ক্রয় বাট্টা, ট্রান্সপোর্টেশন ইন, ক্রয় পরিবহন, এই প্রত্যেকটা কিন্তু ক্রয়ের সাথে সম্পর্কিত। তারপর এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন, এইটার মানেটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট যদি থাকে তখন এটা ধরে নিতে হবে যে পণ্য গুদাম বা শিপিং পয়েন্ট থেকে বের হওয়ার সাথে সাথেই মালিকানা ক্রেতার হয়ে যায়। এখন ব্যবসায়ের মালিক যদি আমি হই, আমি তো বিক্রয় করব, বিক্রয় করে আয় করব, তো যার কাছে বিক্রি করব তিনিই ক্রেতা। এখন আমার গুদাম বা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্য বাহির করার সাথে সাথে যদি পণ্যটা নষ্ট হয়ে যায়, সাধারণত পরিবহন যে খরচ লাগে, হ্যাঁ, তো এই সব কিছু কিন্তু ক্রেতার হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? তাহলে এফওবি ডেস্টিনেশন এটা কি? এটা হচ্ছে যে পণ্য ক্রেতার কাছে পৌঁছানোর পর মালিকানা পরিবর্তন হয়। পণ্য ক্রেতার কাছে পৌঁছানোর পর বলতে, যেমন ধরো আমি বিক্রেতা, আমি ক্রেতার কাছে পণ্য বিক্রি করব। এখন পথের মধ্যে যদি পণ্যের কোনো ক্ষতি হয়, পরিবহন যত খরচ আছে, হ্যাঁ, এগুলো সব কিছু বিক্রেতার হয়ে যায়। অর্থাৎ এই পণ্যটা ক্রেতার ঠিকানা পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত যাবতীয় যত খরচ সেটাই হচ্ছে এফওবি ডেস্টিনেশন দ্বারা বোঝানো হয়। আর এফওবি শিপিং পয়েন্ট পণ্য গুদাম বা বিক্রেতার শিপিং পয়েন্ট প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সাথে সাথে পরিবহন ভাড়া বা কোনো ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে সেটা ক্রেতার আন্ডারে, ক্রেতাই বহন করবে। এটা ক্রেতা বহন করবে খরচ, আর এটা বিক্রেতা বহন করবে খরচ। এই হলো পার্থক্য, এগুলো অঙ্কের মধ্যে থাকে। এখন সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জার্নাল, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তো পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা 2 জায়গায়, একটা হচ্ছে ক্রয় করার ক্ষেত্রে আর একটা বিক্রয় করার ক্ষেত্রে। তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পারচেজ অন ক্যাশ, নগদে পণ্য ক্রয়। এখন আমি যদি তোমাকে বলি নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, এটা জার্নাল, তুমি আমাকে বলো তো, তুমি বলবে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট।
কারণ চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে এখন পর্যন্ত এই নিয়মেই কিন্তু তুমি জার্নালটা শিখে আসছো, আর এটাই তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, এখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কী হবে? ওই যে উপরে লিখেছি, ক্রয় সংক্রান্ত যত খরচ আছে, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ট্রান্সপোর্টেশন ইন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, ক্রয় সংক্রান্ত যত খরচ আছে এগুলোর পরিবর্তে শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা লিখতে হবে, আর কোনো পার্থক্য নাই। যেমন এখানে পারচেজ ডেবিট, ওকে, পারচেজ, এটার পরিবর্তে তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখো, ক্যাশটা কিন্তু ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন নাই। এখন যদি বলা হয় পারচেজ অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয়, তখন তুমি বলবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এটা কিন্তু ঠিক থাকবে। বিষয়টা ক্লিয়ার? ঠিক একই রকমভাবে কোনো লেনদেনের চাবেদায় যদি পারচেজ রিটার্ন হয়, এইটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যদি পারচেজ ডিসকাউন্ট হয় এটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যদি ক্রয় পরিবহন হয় এটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার আসো বিক্রয়ের ক্ষেত্রে সেলস। পারচেজের বেলায় তো শুধু পারচেজ সংক্রান্ত যা আছে এগুলোর পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে দিলেই হয়ে যায়, এটা বুঝলাম। তো বিক্রয়ের জন্য কিন্তু দুইটা জার্নাল হয় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। কি সেটা? মনে করো নগদে বিক্রয়, তো জার্নাল হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে প্রতিদিনের মজুদ পণ্য প্রতিদিন হিসাব রাখার জন্য প্রথমে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এটা কিন্তু ঠিক থাকে। বাড়তি আরেকটা জাবেদা দিতে হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটাই পার্থক্য। এই দুইটার মধ্যে এটাই পার্থক্য, আর কিছু না। বিক্রয়ের ক্ষেত্রে এই যে জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে, এটা কিন্তু ঠিক থাকে, শুধু বাড়তি আরেকটা জার্নাল দিতে হয় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আরেকটা বিষয়, স্টোর লেজার। এটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব। তোমার ব্যবসার মধ্যে কি পরিমাণ মজুদ পণ্য আছে, কি পরিমাণ তুমি ক্রয় করেছো, কি পরিমাণ তুমি ইস্যু সরবরাহ বা বিক্রয় করেছো, তারপর কি পরিমাণ ব্যালেন্স রয়ে গেছে, এটা বাহির করার জন্য চারটা পদ্ধতি। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে সারা, আগের যে মাল আছে ওইটাই তুমি আগে বিক্রি করবে বা ইস্যু করবে বা খরচ করবে। লিফো, এক কথায় তোমার ব্যবসা থেকে যদি কোনো পণ্য চলে যায় তখন এটা ইস্যুর মধ্যে পড়ে। লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মালটা আগে সারা, এটা আগের মাল আগে সারা। ওয়েটেড এভারেজ মেথড, বারযুক্ত গড় পদ্ধতি, সিম্পল এভারেজ মেথড, এটা থাকে না, তাও আমি লিখে দিলাম। তো ওয়েটেড এভারেজ মেথড, এই তিনটা গুরুত্বপূর্ণ। এখন আসো, এটা তো মজুদ পণ্যের হিসাব, তাই না? ডেট, রিসিভড, ইস্যু, ব্যালেন্স। তো রিসিভড মানে প্রাপ্তি, এটা কি নগদ প্রাপ্তি বসবে? না। যদি তোমার ব্যবসার মধ্যে মজুদ পণ্য এসেছে মনে হয় তখন এটা রিসিভডের করে, অর্থাৎ প্রাপ্তির করে। মজুদ পণ্য প্রাপ্তি হলে কিন্তু এখানে ইউনিট, তারপর দর, তারপর দুইটা গুণ করে টোটাল, ইউনিট দর, টোটাল ইউনিট রেট, টোটাল, এরকম গুণ করে প্রত্যেকটা করে বসাতে হয়। কী পরিমাণ মজুদ পণ্য ক্রয় করেছো বা তোমার ব্যবসায় এসেছে সেটা রিসিপ্টের করে, কী পরিমাণ তুমি বিক্রি করেছো বা ইস্যু করেছো বা ব্যবসা থেকে চলে গেছে সেটা ইস্যুর করে, ক্রয় এবং ইস্যু করার পর কী পরিমাণ ব্যালেন্সে রয়ে গেছে সেটা ব্যালেন্সের করে। ক্লিয়ার এটা? আচ্ছা, এ ব্যাপারে তো ধারাবাহিক ক্লাসে আমি বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন একটা ম্যাথের সমাধান হয়ে যাক। আর এই ক্লাসগুলো আমার পেইড কোর্সে থাকবে, এই অধ্যায়ের যতটা ফ্রি ক্লাস ইউটিউবে দেওয়া যায় দেওয়া হবে, আর বাকি ক্লাসগুলো ফুল চ্যাপ্টারের বা অন্যান্য চ্যাপ্টারের পেইড কোর্সে আছে। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা পেইড কোর্সে আসো তাদের জন্য আরেকটা কথা বলবো, এখন পর্যন্ত তোমরা তো আমার সকল অধ্যায়ের ক্লাস দেখতেছো, আশা করছি সহজে বুঝতে পারতেছো। অনেকে কঠিন বলেন, ব্যাকগ্রাউন্ড সায়েন্স আসছের বলেন বোঝেন না, তারাও বুঝতে পারতেছেন, এটা তারা আমাকে ইনবক্সে জানিয়েছেন। তো যদি মনে হয় আমার এই ক্লাস থেকে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে তোমাদের সহপাঠী বন্ধুদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলো এই নাম্বারে যোগাযোগ করে তারাও যেন পেইড কোর্সে ভর্তি হয়ে যায়। ঠিক আছে? এখানে নামমাত্র ফিতে সব গাণিতিক সাবজেক্টের প্রস্তুতি নেওয়া যাবে। ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন from the books of Mr. Jaman for the month of জুন 2018। তো নিচে লেনদেনগুলো মিস্টার জামানের 2018 সালের জুন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লেনদেন এখানে দেওয়া আছে। রিকোয়ার্ড, প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রিজ ফর মার্চেন্ডাইজ ট্রানজ্যাকশন আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম।
পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা নিত্য মজুদ পদ্ধতিতে সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। ওকে, এখন জুনের 1 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 10,000, পণ্য ক্রয়, মজুদ পণ্য ক্রয় নগদ 10,000 টাকা দিয়ে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটা সমাধানটা করব, তাই তো? এখন আমরা যে নিয়মটা জানি ক্রয় সংক্রান্ত যা আছে এগুলার পরিবর্তে আমাদের এখানে লিখতে হয় এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যেমন নগদে যদি পণ্য ক্রয় হয় পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তবে পারপেচুয়াল এই ক্রয়ের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়ে যাবে, ক্যাশটা কিন্তু ঠিক থাকবে। তো সবাই লক্ষ্য করো, অধিকাংশ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন কাজ বা চাকরি করে সময় বাহির করতে পারেন না, এই বিষয়টা আমার মাথায় আছে। তাই আমি চাই যে কম সময়ের মধ্যে তোমাদের সব কিছু বোঝাতে, তো কিছু বিষয় আগে লিখে নিলাম। বেসিক তো আমি বুঝিয়ে দিলাম, এখন চাইলে এক এক করে এখানে লিখেও নিতে পারতাম, এতে করে অনেক সময় বেশি লেগে যাবে, তাই তো? তাই আমি বেসিক বুঝিয়ে তোমাদের এভাবে লিখে দিচ্ছি। জুনের 1 তারিখে নগদে পণ্য ক্রয় ছিল। আমরা জানি পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা ডেবিট লিখে দিব, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর নগদ চলে গেলে এখানে ক্যাশ ক্রেডিট। তারপর এই জায়গায় টু রেকর্ড বলে পারচেজ অফ ক্যাশ, নগদে পণ্য ক্রয় তুমি লিখে দিতে পারো। এটা আর আমি লিখতেছি না, অনেক বেশি সময় লেগে যাবে। এটা তোমরা বই থেকে দেখে নিও যে এখানে কী লেখা আছে, এটা সহজ। আচ্ছা, তাহলে 1 নম্বরটা এটা হয়ে গেল। এখন 8 নম্বরটা দেখো, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম রানা ট্রেডার্স 25,000। রানা ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 25,000 টাকা দিয়ে। টার্মস, শর্ত হচ্ছে 2-10-39 এফওবি শিপিং পয়েন্ট, এটা বোঝার চেষ্টা করো। রানা ট্রেডার্সের কাছ থেকে 25,000 টাকার পণ্য ক্রয়, শর্ত হচ্ছে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট রানাকে দেওয়া হবে, তবে 30 দিনের ভিতরে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে 2-10-39। 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট রানাকে দিতে হবে, তবে 30 দিনের ভিতরে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। এফওবি শিপিং পয়েন্ট বলতে গুদাম থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য বের হওয়ার সাথে সাথে যাবতীয় দায় বা খরচ, এটা কার? পরিবহন খরচ বা পণ্যের যদি ক্ষতি হয় এটা কার খরচ? এটা হচ্ছে ক্রেতার খরচ, মানে যে ক্রয় করবে। তো এখানে ক্রয় করেছে তো এই যে মিস্টার জামান, উনি হলেন ক্রেতা, তো ওনারই এটা খরচ। আচ্ছা, এখন কথা হচ্ছে পণ্য ক্রয়, নাম যেহেতু আছে বাকিতে, ব্যবসার প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন প্রতিদিন ঘটে, কারণ নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না, তাদেরই নাম লিখে রাখা হয় যাদের সাথে বাকিতে লেনদেন হয়। যেহেতু রানা ট্রেডার্স আছে তার মানে এটা বাকিতে। অতএব আমরা পারচেজ ডেবিট করব, পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে। এখন নগদে ক্রয় করা হয় নাই, না হলে নগদ চলে যেত। নগদের পরিবর্তে আমরা অ্যাকাউন্টস পেবল রানা ট্রেডার্সটা ক্রেডিট করব। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা পারচেজের পরিবর্তে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, টাকার পরিমাণ হচ্ছে এখানে 25,000। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এটা রানা ট্রেডার্সের। ওকে, এটা হয়ে গেল। 12 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 12,000, দি কোস্ট অফ দি মার্চেন্ডাইজ ওয়াজ টাকা 8,000। সোল্ড মানে বিক্রয়, নগদে 12,000 টাকার মজুত পণ্য বিক্রয়, আর কোস্ট এটা মজুত পণ্য যেটা বিক্রি করা হয়েছে এটার ব্যয় হচ্ছে 8,000 টাকা। বিষয়টা বুঝো, বিক্রেতা এই যে রানা মিস্টার জামান, উনি বিক্রি করেছেন 12,000 টাকার মজুত পণ্য, কিন্তু যে মজুত পণ্য 12,000-এ বিক্রি, ওই মজুত পণ্যের উপরে বিক্রির আগ পর্যন্ত ওনার খরচ হয়েছে 8,000 টাকা। তো প্রতিদিনের মজুত পণ্যের হিসাব প্রতিদিন রাখা হয়। তো যেটা মজুত পণ্য উনি 8,000 টাকা দিয়ে ক্রয় করেছেন বা অন্যান্য যে খরচ মিলিয়ে 8,000 ওনার হয়েছে, এই মজুত পণ্য উনি নগদে 12,000-এ বিক্রি করছেন, অতিরিক্ত 4,000-ই ওনার লাভ। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, তাই না? হ্যাঁ। তো বিক্রয়ের জন্য যেটা বিক্রি করেছেন, নগদে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা ঠিক থাকবে। আর ওই 8,000 টাকা এইটার জন্য দেখো নিয়মটা আমি একবার দেখাই তোমাদের। সেলসের জন্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা ঠিক। আরেকটা শুধু কোস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ওই 8,000 টাকা যেটা, এটাই লিখে দিলে উত্তর হয়ে গেছে, আর তো কিছু না। তো এটা আমি লিখে দিচ্ছি।
তো 12 তারিখে এখানে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট আর ক্যাশের পরিমাণ হচ্ছে 12,000, সেলস ক্রেডিট 12,000। একই 12 তারিখে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 8,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 8,000। ওকে, এবার আসো পরবর্তী তারিখে। সোল্ড মার্চেন্ডাইজ টু রহিম ট্রেডার্স টাকা 30,000। রহিম ট্রেডার্সের কাছে বিক্রয় 30,000 টাকা, কোস্ট 18,000। টার্মস শর্ত হচ্ছে 2/15 নিট 45 FOB ডেস্টিনেশন। সোল্ড মার্চেন্ডাইজ পণ্য বিক্রয় রহিম ট্রেডার্সের কাছে 30,000 টাকা। তো নাম যেহেতু রহিম ট্রেডার্স আছে তাহলে তো বাকিতে এটা, আর যেটা 30,000-এ বিক্রি এটার পিছনে ব্যয় হয়েছে 18,000, এটার জন্য যাবে দেয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটাই হয়ে থাকে। শর্ত দেওয়া হয়েছে, এই যে বিক্রি করা হয়েছে দেনাদারের কাছে, যে তুমি যদি 15 দিনের ভিতরে পরিশোধ করো 2% ডিসকাউন্ট তোমাকে দেওয়া হবে, তবে 45 দিনের ভিতরে টাকাটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। FOB ডেস্টিনেশন অর্থাৎ এই যে রহিমের কাছে বিক্রি, রহিমের কাছে পণ্যটা যাওয়ার আগ পর্যন্ত পরিবহন খরচ কোনো ক্ষয়ক্ষতি যদি হয় সম্পূর্ণ মালিকের, যিনি বিক্রি করেছেন ওনার, বিক্রেতার। বুঝতে পারছো? তাহলে বাকিতে বিক্রয় 30,000 টাকা, শর্ত হচ্ছে ব্যয় হচ্ছে 18,000, শর্ত হচ্ছে 15 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, 45 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। তাহলে বাকিতে বিক্রয় করলে তো দেনাদারের সৃষ্টি হয়, নগদে বিক্রয় করলে তো এখানে নগদ পেয়ে যেতাম। তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট এটা ঠিক থাকবে, আর এটার জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 18,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বর্তমানে কিন্তু বাকিতে বিক্রয়, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 30,000, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 18,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 18,000, এটা ক্লোজড। পেইড দি অ্যামাউন্ট ডিউ টু রানা ট্রেডার্স, যে রানা ট্রেডার্সের কাছে যে টাকাটা বকেয়া সেটা পেইড করা হয়েছে। এখন রানা ট্রেডার্স কত তারিখে? 8 তারিখে রানা ট্রেডার্সের কাছে রানা ট্রেডার্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিল 25,000, শর্ত ছিল 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। আর 25 তারিখে গিয়ে রানা ট্রেডার্সের কাছে টাকাটা পেইড করে দেওয়া হলো। তো দেখা যাচ্ছে 8 তারিখ আর এই 25 তারিখের ভিতরে তো 10 দিন হয় না, 10 দিন হলে তো ডিসকাউন্টটা পাওয়া যেত। তাহলে পুরো 25,000 টাকাই দিতে হবে, রানা ট্রেডার্সের কাছে পেইড করতে হবে। অতএব অ্যাকাউন্টস পাওনাদার পেয়েছে। আমার কিন্তু, আমি যদি নিজেকে ব্যবসার মালিক ধরি তাহলে আমার কিন্তু নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসে আমি জার্নালের নিয়মগুলো তোমাদের বলেছিলাম যে নগদ চলে গেলে ক্যাশ ক্রেডিট, পাওনাদার পেয়েছে পাওনাদার ডেবিট, রানা ট্রেডার্স ডেবিট। 25 তারিখে অ্যাকাউন্টস পেবল রানা ট্রেডার্স পাওনাদার পেয়েছে, তাই রানা ট্রেডার্স পাওনাদার ডেবিট আর নগদ চলে যাওয়ার কারণে কিন্তু ক্যাশ ক্রেডিট। রিসিভ দি অ্যামাউন্ট ডিউ ফ্রম রহিম ট্রেডার্স, তো রহিম ট্রেডার্সের কাছ থেকে যে অ্যামাউন্টটা বকেয়া ছিল সেটাই প্রাপ্তি বা রিসিভ। এখন এই 20 তারিখে রহিম ট্রেডার্সের কাছে 30,000 টাকার পণ্য বিক্রয়, শর্ত ছিল 15 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট তাকে দেওয়া হবে, দেনাদারকে 45 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে হবে। আমরা তো দেখতে পাচ্ছি যে রহিম ট্রেডার্সের কাছে বিক্রয় 20 তারিখে, 30 তারিখে গিয়ে রহিম ট্রেডার্স টাকাটা দিয়ে দিল। তো 20 এবং 30 তারিখ এখানে ব্যবধান 10 দিনের ধরে নিলাম, তাহলে তো 15 দিনের ভিতরেই পরিশোধ করা হয়েছে, তাই না? তাহলে তো রহিম ট্রেডার্সকে ডিসকাউন্টটা দিতেই হয়। এখন টোটাল পাওয়ার কথা আমার 30,000, তো এখানে ডিসকাউন্ট হচ্ছে 2%, কারণ 15 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দিয়েছে। 20 তারিখে লেনদেন, 30 তারিখে পেয়ে গেছে। তো 30,000 টাকার উপরে 2% ডিসকাউন্ট কত আসবে? 30,000 এর 600 টাকা আসবে। 30,000-এর 600 টাকা ডিসকাউন্ট, তাহলে নগদ যেহেতু রহিম ট্রেডার্স দিয়েছে, নগদ পেয়েছি ক্যাশ ডেবিট 29,400 টাকা, ডিসকাউন্ট 600 টাকা। যে কোনো লেনদেনের মধ্যে নগদান যদি ডেবিট হয় ডিসকাউন্টও ডেবিট, নগদান ক্রেডিট হলে ডিসকাউন্টও ক্রেডিট। আর দেনাদার দিয়েছে, টোটাল টাকাটা দেনাদারের করে লিখতে হয়, আগে আমি লিখে নেই। যেমন এখানে ক্যাশ ডেবিট, নগদ এখানে পাওয়া হয়েছে 29,400, ডিসকাউন্ট ডেবিট 600, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টোটাল হচ্ছে 30,000। বিষয়টা বোঝো,
দেনাদারের কাছে আমার 30,000 পাওয়ার কথা, ডিসকাউন্টের কারণে নগদ পেয়েছি 29,400। তো এখানে 30,000 পাওয়ার কথা, 29,400 পেয়েছি, 600 আমি পাই নাই, যেটা আমার পাওয়ার কথা এটা আমি পাই নাই। এটা তখন এটা আমার জন্য আয় না ব্যয় দাঁড়ায়, ব্যয় দাঁড়ায়। আর ব্যয় মানেই তো ডেবিট, যার কারণে ডিসকাউন্ট ডেবিট। বিষয়টা এরকম। তো ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্লিয়ার? এখন যারা পেইড কোর্সে আসো, আরও গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান ধারাবাহিক ক্লাসে বোঝানো হবে, সম্পূর্ণ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও। আর যারা ভর্তি হতে চান, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অল্প ফিতে তোমাদের এই কোর্সটা করে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ।